এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এক্সপ্রেস অনলাইনে। গত কয়েকদিন ধরে, গত মাসখানেক ধরে বলা যেতে পারে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এখন সরগরম, একেবারে হাই টেম্পার। কেউ কাউকে দোষ দেওয়ার পর্যায়ে নেই, যেহেতু সরাসরি এর যে অভিযান প্রক্রিয়া তা সরাসরি নবান্ন থেকে। এখন প্রশ্ন অনেকগুলো জায়গায় হচ্ছে, তো অভিযান হচ্ছে উচ্ছেদ কাদের করা হচ্ছে না? অভিযোগ যারা সরকারি জমিতে দিনের পর দিন কোনো লাইসেন্স ছাড়া অবৈধভাবে তারা ব্যবসা করছে। জায়গাটি যদি অবৈধ হয় তাহলে তারা তো লাইসেন্স পাওয়ার কোনো প্রশ্ন নেই বলে আমরা অন্তত জানি, যদিও বা তাদের অভিযোগ যে অধিকাংশ জনের কাছেই নেই তাদের কাছে কোনো ট্রেড লাইসেন্স, থাকার কথা নয়। নেই তাদের কাছে অভিযোগ কোনো হকারের লাইসেন্স, যদি তারা হকার হয়ে থাকেন। যদি তারা খাদ্য সামগ্রী যদি বিক্রয় করে থাকেন তাহলে নেই তাদের কাছে কোনো ফুড লাইসেন্স। যেখানে খাদ্য বলে কথা, যেখানে মানুষের স্বাস্থ্যের কথা জড়িয়ে আছে, যেখানে স্বাস্থ্যই মানুষের সম্পদ, সেদিকে আদতে পুলিশ, বিশেষত প্রশাসন, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্বাস্থ্য দফতর, যারা ফুড নিয়ে মূলত পর্যালোচনা করেন, তাদের আদৌ কি কোনো নজর আছে? তাহলে সেদিকে তাকাবে কে? আর দীর্ঘদিন ধরে না তাকানোর ফলস্বরূপ মাত্র একটা অভিযান করেছিলেন পূর্ব বর্ধমান সদরের জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর। আপনারা জানেন যে পূর্ব বর্ধমানের যে শক্তিগড়ের ল্যাংচা হাব, ল্যাংচার একের পর এক দোকান, সেখানে গিয়ে দেখা গেল যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা তাদেরকে দেখে ফেলে দিতে হলো। তার কারণ ছত্রাকে ভর্তি সমস্ত ল্যাংচা। কোন মিষ্টি তারা আমাদের বিক্রয় করছেন আর আমরা কোন মিষ্টি খাচ্ছি? একের পর এক মোমোর দোকান, চপের দোকান, চাটের দোকান, যেখানে সেখানে তারা বসে যাচ্ছেন। আপনার আমার মন হলো আমি একটা দোকান নিয়ে বসে পড়লাম। কার পারমিশন? কে পারমিশন দিল? মিউনিসিপ্যালিটির কি কোনো পারমিশন ছিল? পঞ্চায়েতের কোনো পারমিশন ছিল? স্থানীয় যে প্রশাসন তার কি কোনো পারমিশন ছিল? ফুড সেফটি দফতর, তাদের কি ভূমিকা? তারা একবারে ঘুরেও তাকাবেন না? আমরা বড় বড় করে সরকারি অনুষ্ঠানে বলছি স্বাস্থ্যই সম্পদ, দেখার দায়িত্ব কাদের? আজ সেই নিয়ে এক্সপ্রেস অনলাইন, খাদ্যের গুণগত মানে প্রশ্ন। আজ আমার সঙ্গে স্টুডিওতে শুধুমাত্র দুর্গাপুর নয়, দক্ষিণবঙ্গের দীর্ঘ প্রায় 4টি দশক জুড়ে যে কয়েকটি মিষ্টান্ন ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যারা মিষ্টি তৈরি করছেন, তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী এবং মিষ্টান্ন ব্যবসায়ী যে সমিতি, তারও অন্যতম যিনি কর্ণধার, অরুণ নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। অরুণদা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। আপনাদেরও কোনো মতামত থাকলে আপনারা আমাদের জানাতে পারেন। আমরা আমাদের স্টুডিওর পাশাপাশি সরাসরি জেলাতেও আমরা পৌঁছে যাব এবং একটু পরেই আমরা পৌঁছে যাব পূর্ব বর্ধমান জেলায়, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মূলত দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে যারা মিষ্টান্ন ব্যবসায়ী, তাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে আমরা একই দেখলাম। যারা মিষ্টি খান, মানে আপনি, আমি, সুগার থাকুক বা না থাকুক, সবাই চেষ্টা করেন একটু মিষ্টি মুখ করাতে। আপনি যে ধর্মেরই হন না কেন, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে একটু মিষ্টি মুখের যে বার্তা, সুখবর, তা আমাদের প্রত্যেকের মধ্যে প্রচলিত রয়েছে।
কিন্তু কি মিষ্টি খাচ্ছি। আমরা যদি বর্ধমান কিংবা কলকাতার দিক থেকে আসানসোল কিংবা এদিকে কখনো আসছি বা এদিক থেকে যখন আমরা কলকাতা যাচ্ছি, মাঝ রাস্তায় শক্তিগড়ে একবার দাঁড়ানো চাই কি জন্য না, অবশ্যই খাবো ল্যাংচা। বর্ধমানে গেলে আমাদের খেতে হবে সীতাভোগ মিহিদানা। এর সঙ্গে সঙ্গে আরো কতগুলো জায়গা আছে এবং কোথাও না কোথাও আপনি আমি এখন যে কোনো রাস্তায় পথে ঘাটে একটা সময় আমরা দেখতাম হকাররা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এখন আপনি আমি রাস্তায় পথে ঘাটে ছোট বাজার, বড় বাজার, মাঝারি বাজার, শপিং মলের বাইরে, শপিং মলের ভেতরে, যে কোনো পরিস্থিতিতে আপনি দুটো দোকান একদম কনফার্ম আপনি দেখতে পাবেন। এক, তা হলো মোমো, একটি পাহাড়ি খাবার। গত অন্ততপক্ষে 3 থেকে 4 বছর বললেও ভুল হবে, গত 2 বছরে, 2.5 বছরে আমাদের জেলায় জেলায় প্রান্তিকে এই খাবারটির এখন বিরাট রমরমা। আর দ্বিতীয়টি কি না, সেটি হলো বিরিয়ানি। অমুক বিরিয়ানি, কাকার বিরিয়ানি, বৌদির বিরিয়ানি, আমার বিরিয়ানি, তোমার বিরিয়ানি, চাচার বিরিয়ানি। কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই খাবারগুলো, গুণগত এর মান কি, ফুড সেফটি দপ্তর নজর রাখছেন? যদি নজর রাখছেন তাহলে তো এতদিন নজর রাখলে নিশ্চয়ই সেই ব্যবসাগুলো যেখানে সেখানে চলতে পারতো না। যেখানে সেখানে সরকারি জমি দখল করে, কোথাও পঞ্চায়েতের জমি, কোথাও পুরসভার জমি, কোথাও কোনো রাষ্ট্রায়ত্ত কারখানার জমি, মিউনিসিপ্যালিটির জমি, জেলা পরিষদের জমি। আপনার আমার মনে হলো ডোন্ট কেয়ার প্রশাসন, ডোন্ট কেয়ার স্বাস্থ্য দপ্তর, কে দেখে আমাকে, কে কি বলবে আমাকে, সরাসরি গিয়ে বসে পড়লাম। সম্প্রতি উচ্ছেদ অভিযানে এমনটাও প্রশ্ন উঠছে বা এমনটাও অভিযোগ উঠছে যে তারা যে বসে যাচ্ছেন, নিশ্চয়ই কারো না কারো সেখানে প্রশ্রয় নিশ্চয়ই আছে, কারো না কারো মদত সেখানে নিশ্চয়ই আছে, কারো না কারো সেখানে অন্তত পক্ষে প্রতিদিন, কোথাও সপ্তাহ, কোথাও মাসিক চাঁদা আছে। অর্থাৎ আপনাকে দিতে হবে টাকা, দিন প্রতিদিন 10 টাকা করে দিতে হবে, কোথাও 100 টাকা করে দিতে হবে। এমন রুজি রুটির কারবার কিন্তু তাদের পাশাপাশি সমাজের একটা অংশের মানুষ, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে সাধু বলে, বিশিষ্ট বলে নিজেদের জাহির করেন, তারা এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে। তাছাড়া তারা বসবে কি করে? আমার তো সাহস হয়নি, আপনার তো বহুজনের তো সাহস হয়নি, যেখানে সেখানে মনে করলাম আর একটা দোকানের সামনে। তাহলে একজন মানুষ, একজন ব্যক্তি, ধরে নেওয়া যাক আমার পাশে যিনি অরুণ বাবু আছেন, এবং অরুণ বাবুদের মতো এমন বহু বাবু আছেন যারা ব্যবসা করেন। আমি একটু আগে লাইভের আগে কথা বলছিলাম, তাদের ট্রেড লাইসেন্স আছে, তারা যে জায়গাটার ওপর দোকান করেন সেটি একটি সরকারি জায়গা, সেটি তারা নিয়েছেন, সেখানে তারা ব্যবসা করেন। তাদের মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স আছে, তাদের ফুড লাইসেন্স আছে, তাদের যে গুণগত মান তারা নিয়মিত সেগুলি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। যিনি সামগ্রী দিচ্ছেন খাদ্য, তার মুখে মাস্ক, অন্তত পক্ষে এইটুকু দেখা যায়, হাতে একটা হ্যান্ড গ্লাভস, মাথায় একটা ক্যাপ। আর তাদের ঠিক দোকানের সামনেই এখন যেগুলো ভাঙা পড়েছে, আমরা দেখতাম কোথাও না কোথাও চপ ভাজছে, মোমো বিক্রি করছে, বিরিয়ানি বিক্রি করছে, চাট বিক্রি করছে, কিছু না কিছু বিক্রি করছে, ফল বিক্রি করছে, কোনো কিছুর বালাই নেই, সোজা হাতে করে কাটছে, হাতে করে দিয়ে দিচ্ছে। এ কেমন সমাজ? কে দেখবে এটা? দেখার কথা কাদের? যাদের দেখার কথা তারা কি আদৌ নজর রাখেন? যদি ভালো করে নজর রাখার বিষয়টি দেখেন তাহলে দেখবেন যে গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে দফতর বেশি আছে, সরকারি দফতর, সেই দফতরগুলির একেবারে নাকের ডগায়, আমরা বলি না বাংলা ভাষায় নাকের ডগা, হাতের বৃত্তে পা বাড়ালেই, দু চোখ মিললেই আপনি দেখবেন একের পর এক দোকান। কে দেখছে? দিনের পর দিন, সকাল থেকে রাত, একের পরে এক ডেকচি শেষ হয়ে যাচ্ছে দুধের চা। কিসের দুধ? কোথা থেকে আসছে? যে চা তিনি গুঁড়ো দিচ্ছেন সেই চা কোন সংস্থার? সেই চায়ের গুণগত মান, তা সবকিছু ঠিকঠাক আছে তো? আর তার সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন, অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা চাইবো আপনাদের কাছেও রায়। আমি প্রথমেই একটু বর্ধমানের দিকে আমরা নজর রাখবো, তার আগে আমি অরুণদার কাছে, অরুণদা এতক্ষণে গোটা বিষয়টা তোমার কাছে পরিষ্কার, এবং আমি যতদূর জানি যে তোমাদের যে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, আমি মাঝে আমার 2 বার যাওয়ার সুযোগ হয়েছে তোমাদের কনফারেন্সে, এবং সেখানে কিন্তু এই গুণগত মান
এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির একটা প্রসঙ্গ কিন্তু দুবারই উঠেছে, অনেকবার হয়েছে কনফারেন্স, আমি দুবার শুনেছি। সামগ্রিকভাবে গোটা বিষয়টি সম্পর্কে একজন ব্যবসায়ী হিসেবে কি বক্তব্য তোমার? তারপর আমরা সরাসরি বর্ধমানে যাব। তো আমাদের সংগঠন থেকে তো অবশ্যই চেষ্টা করা হয় যাতে ছোট যেসব দোকানদার রয়েছে, মানে ইনক্লুডিং মি, কেননা আমরা এমন কোনো একটা বিরাট স্কেলে নয় যেটাকে আমরা বড় ব্যবসা বলতে পারি। আমাদের ব্যবসাটা মূলত মানে পশ্চিম বাংলাতে এটা ক্ষুদ্র কুটির শিল্প। তো সেই ক্ষুদ্র কুটির শিল্পর মধ্যে পড়া একটা ব্যবসা, সেখানে হয়তো যারা ব্যবসা করছেন তারা হয়তো সবাই সেই জ্ঞান নিয়ে আসবেন না, কিন্তু তাদেরকে ওইভাবে এডুকেটেড করার জন্য আমাদের সমিতি সবসময় সচেষ্ট। এবং আমাদের সমিতির উপরে যিনি রয়েছেন স্বনামধন্য ব্যবসায়ী কেসি দাসের মালিক শ্রী ধীমান দাস মহাশয়, এবং উনি সর্বদাই চেষ্টা করছেন, এবং এমনকি উনি ওনার ল্যাব পর্যন্ত আমাদেরকে যাওয়ার অনুমতি দেন যাতে আমরা কোনো কিছু শিখতে পারি। তো সেইভাবে আমাদের যেসব প্রোগ্রামগুলোও হয় সেসব প্রোগ্রামেও এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ফ্যাসায়ও রয়েছে। ফ্যাসায়ে 2006 সালের পরে ওনারা আলাদা করে একটা মানে আইন তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করেছেন 11 সালে, এবং সমস্ত ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয় এবং ন্যূনতম হাইজিনটা যাতে বজায় থাকে সেইভাবেই তৈরি করা। আমরা যখন বাড়িতে কোনো কিছু খাবার বানাই বা খাবার খাই, আমরা নিশ্চয়ই হাতটা ধুই। আমরা যে বাসনটা ব্যবহার করছি সেই বাসনটা নিশ্চয়ই আমরা পরিষ্কারভাবে সাবান দিয়ে ধুই, কিন্তু আমি সাবান দিয়ে খুব ভালো করে ধুলাম, কিন্তু তারপরে আমি জল দিয়ে ধুলাম না। তার মানে কি হলো? সাবান দিয়ে তার মানে কি, ওটা একটা কেমিক্যাল হ্যাজার্ড হয়ে গেল, যেটা হচ্ছে ওই ইয়েটা ডিটারজেন্টটা হয়তো আমার বাসনে লেগে রইল, তার ফলে সেইটা কিন্তু একটা কেমিক্যাল কন্টামিনেট হয়ে যাবে খাবারটা। তো এই বিষয়গুলো আমরা কম বেশি মানে অনেকেই জানি, কিন্তু সেইগুলোকেই আরেকবার রিভাইজ করে দেওয়া। তার জন্য ফ্যাসাই একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ফসকস ট্রেনিং। এই ফসকস ট্রেনিংটা বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে, এবং আমাদের বিধাননগর হসপিটালেও দু একবার ক্যাম্প করে দেওয়া হয়েছে, কয়েকবারই দেওয়া হয়েছে। তো এবারে ট্রেনিংটা কাদের দেওয়া হয় এবং কি কারণে? মূলত যারা ব্যবসায়ী, এখন দেখুন আপনি খাদ্য সামগ্রী যারা তৈরি করছেন, আচ্ছা, তো এর মধ্যেই আপনি একটা কথা বললেন যে বিভিন্ন হকাররা যেসব খাবার তৈরি করছে, তো সেইখানে হাইজিন মেনটেন হয় না, এটা খুব সত্যি কথা। কিন্তু তাদেরকে যদি আমরা একটা আইডেন্টিফিকেশন দিতে পারি, তো তখন তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আসবে। তার যেহেতু কোনো লাইসেন্স নেই, না আছে ট্রেড লাইসেন্স, না আছে ফুড লাইসেন্স, কাজে তার কোনো দায়বদ্ধতা নেই। আজকে সে আছে, কালকে তার খাবার খেয়ে কেউ একজন অসুস্থ হয়ে গেল, সে পরের দিন অন্য কোথাও গিয়ে বসলো। কিন্তু তার যদি একটা নির্দিষ্ট তাকে আইডেন্টিফিকেশন দেওয়া যায় কোনো লাইসেন্সের মাধ্যমে, তখন কিন্তু তার দায়বদ্ধতাটা আরও বেড়ে যায়। অবশ্যই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অবশ্যই কোনো মানুষ আছেন যারা সত্যিই সমাজের প্রতি দায়বদ্ধ, আবার কেউ আছেন যে না, তার কোনো দায়বদ্ধতা নেই, সে শুধু ব্যবসা করছে পয়সা কামানোর জন্যই। তো এই ক্ষেত্রে যদি সরকার আরেকটু করে যদি লাইসেন্স দেওয়ার বিষয়গুলোতে আরেকটু মানে চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের আখেরে আরও লাভ হবে, এবং ফসকস ট্রেনিংটা যদি আরও বেশি বাড়ায় তাহলে লাভ হবে। অবশ্য ওনারা কিছু আচ্ছা অরুণদা, এই যে ফসকস ট্রেনিং, এই ট্রেনিংটা কারা দেয়? এইটা ফ্যাসাই যে করে। ফ্যাসাইয়ের মূলত কাজটা কি এক্ষেত্রে? ফ্যাসাই কে যদি বলা হয়, মানে আমাদের যে ফুড সেফটির যে ডিপার্টমেন্ট আছে আমাদের জেলা বা ইয়েতে জেলা স্তরে, তো সেইখানে যদি জানানো হয় তাহলে ওনারা এমনি অ্যারেঞ্জ করে দেন। ওনাদের শিডিউল অনুযায়ী ওরা নির্দিষ্ট কতগুলো অ্যারেঞ্জ করেন। এর বাইরেও যদি ট্রেনিং দেন
ওনারা মেইনলি হাইজিনটাই মূলত বেশিরভাগ থাকে। আচ্ছা, হাইজিনের মধ্যে কি কি থাকে মূলত? হাইজিনের মধ্যে ওই একটু দু একটা উদাহরণ স্বরূপ। ওই যে আমি তো আগেই উদাহরণ দিলাম, যেমন একটা কেমিক্যাল হ্যাজার্ড, সেরকম একটা বায়ো হ্যাজার্ড। আমি যদি থালাটাকে ঠিকভাবে যদি না ধুই, কারণ আগে যে আমি খাবার ইউজ করেছি সেই খাবারটা তো ব্যাকটেরিয়া ভাইরাস এসে আসবেই, তো সেইগুলো যদি আমি ঠিকঠাক পরিষ্কার না করি তাহলে একটা বায়ো হ্যাজার্ডের একটা বিষয় হয়ে গেল। আপনারা যারা তৈরি করছেন, সেটা মোমোই বলুন, চাট বলুন, মিষ্টি বলুন, আপনাদের যখন ফসকস ট্রেনিং দেওয়া হচ্ছে ফ্যাসাইয়ের তরফ থেকে, আপনাদের কি কি মেনটেন করার কথা তারা শেখাচ্ছেন? হ্যাঁ, তারা এইগুলোই বলছেন, মানে ফিজিক্যাল যারা খাদ্য সামগ্রী তৈরি করবে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঠিকমতো মানে শুদ্ধতাটা বজায় থাকে, এবং তাদের জামা কাপড়ের, এবং তারা যাতে কোনো রোগাক্রান্ত লোককে যেন ওইখানে ব্যবহার করা না হয়, সেই সব বিষয়গুলো, পিরিয়ডিক একটা হেলথ চেক আপ, এগুলো ওনারা বলছেন। এইভাবে এগুলো মেনটেন করার কথা বলছেন। আচ্ছা অরুণদা, এই যে বললে যে শুরুতেই যে ফসকস ট্রেনিং ফ্যাসাই তারা দিচ্ছে, এবং তারা হাইজিন যাতে সঠিকভাবে যাতে মেনটেন করা হয় সেই ট্রেনিংটা তারা দেয়, এবং যাতে যে দ্রব্য দিয়ে বা যা দিয়ে তৈরি করা হচ্ছে জিনিসপত্র, অর্থাৎ সেটা কড়াই হোক, ডেকচি হোক, থালা হোক, বাটি হোক, খুন্তি হোক, ঝাঁঝরা হোক, সেইগুলো যাতে সবসময় সঠিকভাবে শুদ্ধতা বজায় রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারা সেটা যাতে মেনটেন করা হয় সেই ট্রেনিংটা তারা দিচ্ছেন। তোমরা সেটা সরকারি জায়গাতেই হোক বা বেসরকারি জায়গাতেই হোক, তোমরা এটা সঠিকভাবে মেনটেন করছো কিনা, হাইজিন মেনটেন করছো কিনা, স্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিটা তৈরি করছো কিনা বা খাবার দাবার তৈরি করছো কিনা, এইটা যাদের দেখার কথা, বা আদৌ কি, আমি কাদের দেখার কথা পরে আসছি, আদৌ কি এটা নিয়ে কি মাঝে মধ্যে কি দেখা সাক্ষাৎ হয়? কেউ কি আসেন দেখতে? কারা আসেন? অবশ্যই ফুড সেফটি ডিপার্টমেন্টের জানা অফিসার বা ইন্সপেক্টর যারা আছেন তারা বিভিন্ন দোকানে ভিজিট করেন, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় কি যে আমাদের দেশে তাদের কাছেই আসেন যাদের ফ্যাসাই লাইসেন্স আছে, যারা ফ্যাসাই লাইসেন্স নেয়নি তাদের কাছে তো ওনারা আসছেন না, আর সেই সংখ্যাটা আমাদের দেশে বিপুল পরিমাণ। আমার তো মনে হয় যাদের ফ্যাসাই লাইসেন্স আছে তাদের চেয়ে যাদের লাইসেন্স নেই তাদের সংখ্যাটা অনেক বেশি, মানে কয়েক গুণ, যার ফলে বিভিন্ন ধরনের মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আচ্ছা, না মানে এইটা কি ধরনের? এইটা মানে তোমরা নিজেরাই বা উদ্যোগী হচ্ছ না কেন, যে যেখানে যাদের লাইসেন্স আছে, যারা সঠিকভাবে গোটা বিষয়টাকে মেনটেন করে ব্যবসা করছে, তাদের কাছে তো আসার কথা ঠিক আছে, কিন্তু যারা এটাকে কোনোভাবে কোনো দিকটাকে মেনটেন করছেন না, যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যবসা করছেন, তাদের কাছে আসছেন না কেন? এইটা নিয়ে তোমরা উদ্যোগী হচ্ছ না কেন? নাকি তোমরাও তোমাদের যে সংগঠন বা তোমরা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছো, এই ভাবনাটা তোমাদের মধ্যেও কেন এসে গেছে যে চলছে চলুক? আমি ধরে নিচ্ছি যে এখন উচ্ছেদ হয়েছে, তোমার দোকানের সামনে বা তোমার দোকানের পিছনে কাল যদি 4টে দোকান এসে মিষ্টি তৈরি করতে ঠেলা গাড়িতে শুরু করে, তোমরা কি তাদের বাধা দেবে? যদি বাধা না দেবে তাহলে কেন দেবে না? আর যদি নাই দেবে তাহলে দেবার কথা কাদের আর দেখার কথা কাদের? না, আমরা তো মনে করি এই বিষয়টা সরকারেরই হস্তক্ষেপ করা উচিত। আমরা যদি বলি যে আমাদের এখানটাতে হকারে ভরে গেছে বা যারা আমাদেরকে কাঁচামাল সাপ্লাই করছে তারা ঠিকঠাক সাপ্লাই করছে না র ম্যাটেরিয়াল, তাহলে ওনারা হয়তো পার্টিকুলার কারো এগেনস্টে অভিযোগ জানাতে বলছেন। তো সেইটা মানে আমরা ঠিক এতটা অ্যাগ্রেসিভ এখন হয়নি যে কারো এগেনস্টে পার্টিকুলার কারো নাম ধরে কমপ্লেন করব। তো যেরকম পরিস্থিতি চলছে হয়তো ভবিষ্যতে হতে পারে, সেটা আমাদের যে সংগঠন যেভাবে আমাদের ইয়ে করবে, গাইডলাইন তৈরি করবে, সেইভাবে হয়তো ভবিষ্যতে হতেও পারে, যাই না। কেননা এই বিষয়টা দুটোর জাঁতাকলের মধ্যেখানে আমরা অত্যন্ত সাফারার হয়ে যাচ্ছি। তার কারণ আমি যদি যে র মেটেরিয়ালটা কিনছি সেই র মেটেরিয়ালের গুণগত মানটা যদি ঠিকঠাক যদি না থাকে, তাহলে আমার যে মানে তৈরি করা যে দ্রব্যটা সেটারও গুণগত মান ঠিক থাকবে না। তো এই সমস্যাটা তো একটা বিরাট সমস্যা, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি আসবো
অরুণদা, তার আগে আমরা একটু সরাসরি চলে যাব পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, কারণ আপনারা জানেন যে গত 20 তারিখে 20 জুলাই 21শে জুলাই ঠিক আগের দিন সেখানে স্বাস্থ্য দপ্তর অভিযান চালায় এবং তারপরের যে ঘটনা আমরা একটু সরাসরি আমাদের প্রতিনিধির কাছে শুনে নেব এবং এখনো পর্যন্ত গোটা পরিস্থিতি ঠিক কোন জায়গায় আমাদের প্রতিনিধি সঞ্জিত সরাসরি পূর্ব বর্ধমান থেকে এই মুহূর্তে। সঞ্জিত, তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি রাজশেখর এই মুহূর্তে সরাসরি এক্সপ্রেস অনলাইনে স্বাগত জানাচ্ছি। সঞ্জিত, গত 20 তারিখে যেভাবে শক্তিগড়ের ল্যাংচার জায়গাতে স্বাস্থ্য দপ্তর অভিযান চালালো, আমি প্রথমে একটু জেনে নেব গোটা বিষয়টা আদতে ঠিক কি ঘটেছিল। আচমকা হঠাৎ করে শীত ঘুমটা স্বাস্থ্য দপ্তরের কি করে ভাঙলো? এতদিন কেনই বা সেখানে কারোর কোনো নজর ছিল না? কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ছত্রাকে ভর্তি এভাবে ডেকে ফেলা হলো, সরিয়ে দেওয়া হলো, শীত ঘুমটা হঠাৎ করে ভাঙলো কি করে? দেখো, বিষয় হচ্ছে গত কয়েকদিন ধরে এরকম বর্ধমান শক্তিগড় ল্যাংচাতে এরকম ধরনের ঘটনা ঘটছিল। সাম্প্রতিক কদিন আগেই বর্ধমান শক্তিগড়ে যে ল্যাংচা মহল থেকে ল্যাংচা দোকানগুলো আছে সেখান থেকে কয়েকজন খদ্দের তারা মাল কিনতে যায় এবং তাদের কিছু অভিযোগ থাকে যে ল্যাংচার গুণগত মান আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে এবং ল্যাংচার মধ্যে যে রসে ছত্রাক টাইপের কিছু ভাসতে দেখা যায়, কিন্তু সেই কারণে তারা দোকানদাররা এগুলোকে অস্বীকার করে ফেলে। এর ফলে তারা গোপন সূত্রে স্বাস্থ্য দপ্তরকে তারা অভিযোগ জানায় যে এই ধরনের ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই গত 20 তারিখ বর্ধমানের স্বাস্থ্য ভবন থেকে বেশ কয়েকজন আধিকারিক গিয়ে সেখানটায় বেসিক্যালি দুটি দোকানে তারা রেড চালায় এবং প্রথম প্রাথমিকভাবে সেই দোকান দুটিতে দেখেন যে ল্যাংচা রীতিমতো ঠিকভাবে আছে, কিন্তু বাড়িতে যে মালিকের বাড়িতে গিয়ে দেখেন যে দরজা খুলতে চায়নি, কিন্তু পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় সেই ঘরটি খোলায়। ঘরে ঢুকে যখন দেখতে পান বস্তা ভর্তি 13টি বস্তা ভর্তি ল্যাংচা ভেজে রাখা হয়েছে এবং সেখানটায় রীতিমতো ছত্রাক পড়ে গেছে। এই ঘটনা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এরপরেই ওই দোকানগুলোকে সিজ করে দেয় এবং ল্যাংচাগুলোকে বাজেয়াপ্ত করে। এই ঘটনাতে রীতিমতো স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে এই সমস্ত ল্যাংচাগুলোকে দেখা যাচ্ছে ছত্রাক ধরে গেছে, সেই ল্যাংচাগুলোকে টেস্টের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এরকম ঘটনা আর কোন কোন দোকানে আছে সেই দোকানগুলোর প্রতিও তাদের অভিযান চালাবে বলে তারা জানিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছি প্রতিদিন ল্যাংচার দোকানগুলোতে বর্ধমান শক্তিগড় মানেই যে ল্যাংচা, সেই ল্যাংচার দোকানগুলোতে আগে যেই পরিমাণের বিক্রি হতো গত দুদিন থেকে তার থেকে নেমে প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে দাঁড়িয়েছে। দোকানদার যে অভিযোগ হচ্ছে যে তারা যে পরিমাণে ল্যাংচা, তাদের যে সমস্ত যত কাস্টমার থাকে তারা প্রতিদিন যে ল্যাংচা বিক্রি করে থাকে, কিন্তু যেহেতু স্বাস্থ্য দপ্তরের রেট চালিয়ে ল্যাংচাগুলোকে তুলে নিয়ে গেছে সেই কারণে তারা সেই পরিমাণে সাপ্লাই দিতে পারছে না, ফলে তাদের বিক্রিও কমে গেছে। দোকানদারদের অভিযোগ হচ্ছে যে তারা কাস্টমারে এত ভিড় থাকে, তারা আগের থেকে ল্যাংচা তৈরি করে না রাখলে পরে তারা ল্যাংচা সরবরাহ করতে পারবে না। কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে অভিযোগ আছে যে ল্যাংচা তৈরি করে রাখলেও এই যে এতদিন ধরে বস্তা ভর্তি করে রাখা হয়েছে যেখানে ছত্রাক জন্মে গেছে, সেই ল্যাংচা খাওয়ার ফলে মানুষের ক্ষতি হতে পারে, সেই কারণে তারা রেট চালিয়ে সেই ল্যাংচাগুলোকে বাজেয়াপ্ত করেছে। সঞ্জিত, একটা কথা জানতে চাইছি যে এই যে আমি শুরুতেই যেখানে ছিলাম যে হঠাৎ করে শীত ঘুমটা ভাঙলো কি করে? এতদিন তো এই অভিযান কেউ চালায়নি, এতদিন কি ছবি কি দেখা গেছে? তুমি তো অন্তত পক্ষে সেই খবরে কখনো প্রকাশ করনি, ফলে ন্যাচারালি হয়নি। বর্ধমান পুরসভা বা যেখানে আছে সেখানে পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পুলিশ কিংবা সরাসরি স্বাস্থ্য দপ্তর কখনো কি সাম্প্রতিক গত আমি যদি 6 মাসই ধরি কখনো কি এভাবে কি অভিযান চালানো হয়েছে? না, সেরকম কোনো অভিযান চালানো নেই, এই প্রথমেই অভিযান চালানো হয়েছে। বর্ধমানে ল্যাংচা বলে এই প্রথমেই অভিযান চললো, কিন্তু কেন এতদিন তারা চালায়নি সেই বিষয়ে তারা কোনো মুখ খুলতে চায়নি। আমরা যে আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে অনেক কথা বলতে গিয়েছিলাম, তারা নিজের মুখে কুলু এঁটেছে, কোনো বিষয়ে আমাদের সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চায়নি। কিন্তু হঠাৎ করে কেন এই ঘুম ভাঙলো সেই বিষয়টা ধন্দে আছি স্থানীয় মানুষ আমরাও। যেভাবে ল্যাংচা শক্তিগড়ে অভিযান চালানো হলো এবং কুইন্টাল কুইন্টাল ছত্রাক ল্যাংচা পাওয়া গেল সঞ্জিত, এর পাশাপাশি বর্ধমান মানে কিন্তু আরো একটা বিষয়, সেটা হলো সীতাভোগ মিহিদানা। সীতাভোগ মিহিদানা নিয়েও কি কোনো রকম কোনো অভিযান বা পুরসভার তরফ থেকে কোনো রকম কি কোনো বিবৃতি তা কি কিছু শোনা যাচ্ছে? না, সেরকম কোনো এখনো পর্যন্ত সীতাভোগ, বর্ধমান মানে সীতাভোগ এবং মিহিদানা, তার যে অভিযান এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা জেলা
স্বাস্থ্য আধিকারিক বা জেলা পৌরসভা থেকে এখনো পর্যন্ত সেরকম কিছু অভিযান তারা শুরু করেনি। তবে সাম্প্রতিক বর্ধমান পৌরসভার উদ্যোগে দেখা গেছে যে খাবার দোকানগুলো, স্টলগুলো রয়েছে, সেখানে সাম্প্রতিক দিন কয়েক আগে তারা অভিযান চালিয়েছিল। সেখান থেকে তারা কিছু খাদ্য, যে সমস্ত খাদ্যগুলো দেখা যাচ্ছে যে পুরোনো তেলে ভাজা হচ্ছে, হোটেলে মাংস মানে মজুত করে রাখা হয়েছিল, ভেজে বা সেদ্ধ করে রাখা হয়েছিল, এবং কিছু কিছু মানে সবজি বা কিছু কিছু মশলা আগে থেকে তারা বেটে রেডি করে যেগুলো তোমার ফ্রিজে রাখা হয়েছিল সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু তুমি যেটা বললে যে বর্ধমান মানে সীতাভোগ মিহিদানা, এখনো পর্যন্ত তার কোনো রেট এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা পৌরসভা থেকে করা হয়নি। তুমি যে অভিযানটার কথা বলছো যে অন্যান্য খাদ্যে, সেটা কতদিন আগে তো হয়েছে? খুব বেশি হলে মাসখানেকের মধ্যেই আছে, দিন 20-র মধ্যে হবে। তার মানে এই মাসখানেকের, এই দিন 15-20-র মধ্যেই ল্যাংচাতে অভিযান চালানো হয়েছে। এবং তুমি যেটা বলছো যে সামনাসামনি যে ছোটখাটো রেস্টুরেন্ট এবং রাস্তার ধারে যে হকার যারা বিক্রি করেন তাদের রয়েছে। আমি সর্বশেষ তোমাকে শেষ করতে চাইবো যে নট অনলি ল্যাংচা কিংবা মিহিদানা, সাধারণ মানুষের দিন প্রতিদিন বেরোলেই বর্ধমানের কচুরি অত্যন্ত বিখ্যাত, বিভিন্ন মিষ্টির দোকানে পাওয়া যায়। এবং রাস্তার ধারে আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে চাট বিক্রি হচ্ছে, ফুচকা তো আছেই, তার সাথে মোমো বিক্রি হচ্ছে। এখন সঞ্জিত, এখন সব জায়গার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিরিয়ানি, আমার বিরিয়ানি, তোমার বিরিয়ানি, যেখানে সেখানে একটা হাঁড়ি রেখে ওপরে লাল একটা কাপড় দিয়ে বিক্রি করা হচ্ছে। তাদের ফুড লাইসেন্স বা তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা, বা আদৌ তারা কতদিনের জিনিসপত্র ব্যবহার করছে, বা তার পাশাপাশি ছোট দোকানের ক্ষেত্রে অভিযানটা যদি বা শোনা যায়, বড় যে হোটেল, 3 স্টার হোটেল, 5 স্টার হোটেল, বর্ধমানে জাতীয় সড়কের গা ঘেঁষে এখন অনেকগুলো বেশ কয়েকটা মানে বড় মাপের হোটেল তৈরি করা হয়েছে 3 স্টার লেভেলে, তাদের দোকানগুলোতেও কি আদতে কোনো রেড হচ্ছে? মানে আমি বলতে চাইছি যে পূর্ব বর্ধমান সদর শহর একটা সময়ের এবং ঐতিহ্যের শহর, সেখানে খাদ্য মানুষ কি খাচ্ছে, তারা কি গ্রহণ করছে, এই বিষয়ে বর্ধমান পৌরসভা, জেলা পরিষদ কিংবা প্রশাসনের কোন রকম কি কোনো হুঁশ আছে সামগ্রিকভাবে? না, সেরকম কিছু দেখা যায়নি। সম্প্রতি তুমি যেটা বললে যে ছোটখাটো যে হকার্স আছে যারা ফুটপাতে খাবার বিক্রি করে, সেই সমস্ত ফুটপাতে খাবার দোকানগুলোতে রেট করা হলো, কিন্তু 3 স্টার টাইপের বা বর্ধমান শহরে যে অত্যাধুনিক হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে অভিযান চালায়নি জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা। সেই ঘটনা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি। আচ্ছা সঞ্জিত, আমি একটু জানতে চাইছি যে যাদের বিরুদ্ধে এই সবচেয়ে বড় অভিযোগটা উঠলো শক্তিগড়, এবং শক্তিগড়ে তাদের বিরুদ্ধে কি কোনো রকম কোনো এফআইআর কি লঞ্চ করা হয়েছে? এবং তার পাশাপাশি হ্যাঁ, না, এখনো পর্যন্ত সেরকম কিছু স্বাস্থ্য দপ্তরে জানায়নি, কারণ এটা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তর আমাদেরকে না জানাবে সেই কারণে আমরা কিছু বলতেও পারছি না। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বলছে এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এগুলো আমরা তদন্ত করে দেখবো কতটা বিষাক্ত হয়ে আছে, এরপরে তারা পরবর্তী পদক্ষেপ তারা নেবে। তার মানে মিষ্টান্ন ব্যবসায়ীদের মত যে শুধুমাত্র সেগুলো দীর্ঘদিন ধরে ভেজে রাখা হয়েছিল, যেহেতু অতগুলো ল্যাংচা একসাথে সার্ভ করাটা সম্ভব নয়, তাদেরকে ডেলিভারি করাটা সম্ভব নয়। এছাড়া কি ব্যবসায়ীদের আর কি কোনো বক্তব্য আছে? হ্যাঁ, আমরা গতকালকে পর্যন্ত যেখানটা গিয়েছিলাম শক্তিগড়ে তদন্ত করতে, সেখানটা গিয়ে দেখলাম যে তাদের যে বক্তব্য হচ্ছে যে আমাদের মানে ল্যাংচা, বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা প্রতিদিন যে পরিমাণে বিক্রি হয়, সেই পরিমাণে আগে থেকে মজুত করে না রাখলে পরে তাদের কাস্টমারদের দেওয়ার সমস্যা হয়। কিন্তু যেহেতু এই রেট করা হয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত তারা আগের মজুত করা কোনো মাল আর দিতে পারছে না, কারণ সেখানে নেই মজুত করা মাল। কিন্তু এই যে প্রতিদিন যে কাস্টমার, সেই কাস্টমারের মধ্যে যতগুলো মাল তৈরি করার কথা, কিন্তু তারা একদিনের মধ্যে সেটা তৈরি করে সাপ্লাই দিতে পারছে না, ফলে আগের তুলনায় এখন বিক্রি হার অনেকটাই কমে গেছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রয়োজনে তোমার সঙ্গে আবার আমরা কথা বলবো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি। আমরা অন্যা তোমার কাছে আসবো যে প্রথমত হচ্ছে ল্যাংচার প্রশ্ন যেখানে এলো, তারা বলছেন যে যেহেতু 21শে জুলাই ছিল, 20 জুলাই রাত্রি থেকে প্রচুর মানুষ যাতায়াত করবেন, কলকাতা যাতায়াত, ফলে প্রচুর পরিমাণে ল্যাংচা দিতে হবে, বিক্রি হবে, তার ফলে সেগুলো ভেজে রাখা হয়েছিল। আমি আসবো একটু পরেই যে কতদিন একটা ল্যাংচা, এতগুলো ল্যাংচা ভেজে রাখা যেতে পারে, এবং আদৌ ভেজে রাখাটা কতখানি ঠিক, এবং দীর্ঘ সময় ধরে যে সমস্ত রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাচীন যে খাদ্য কিংবা মিষ্টি একটা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা ক্রমশই হ্রাস হচ্ছে কেন? এটা কি শুধুমাত্র গুণগত মান, নাকি তার পিছনে আর অন্য কোনো কারণ আছে? আমি আসবো তোমার কাছে। তার আগে আমরা একটু সরাসরি চলে যাব আমাদের আরেক জেলা। আমরা যখন ছিলাম পূর্ব বর্ধমান সদর শহরে,
এবার আমরা আসবো পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলে। আপনি আসানসোল বিবি কলেজ যেই পেরোবেন তারপর রাস্তার বাঁদিক জুড়ে আপনি দুটো জিনিস দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন হকার, আপনি দেখতে পাবেন টু হুইলার, এর ওপরে ওর ঘাড়ে দাঁড় করানো আছে, আর দেখতে পাবেন একের পর এক চাউমিন আর রোল, অর্থাৎ এগ রোল, চিকেন রোল, মোগলাই, এখন একটু আধটু করে পাওয়া যাচ্ছে মোমো। আর তারপর হয়েছে কি, যেখানে সেখানে সামান্য একটা এক বিত্তার এক আধ মাপের একটা দোকান, একটা বড় হাঁড়ি, আর তার উপর একটা লাল চাদর দেওয়া আছে। কি আছে না, বিরিয়ানি, অমুকের বিরিয়ানি, তমুকের বিরিয়ানি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে জয়ন্ত এই মুহূর্তে আসানসোল থেকে। জয়ন্ত, তোমাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে। আমার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী অরুণবাবুও রয়েছেন। আমি জানতে চাইছি জয়ন্ত, আমরা মাঝে মধ্যেই কোনো না কোনো ঘটনা ঘটলে আমরা অভিযান দেখতে পাই। উচ্ছেদের সময় উচ্ছেদ, আজকে বর্ধমানে ল্যাংচা হলো, ল্যাংচার পরে হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না যে কোথাও কোথাও অভিযান হচ্ছে কিনা। আদতে তুমি যেখানে রয়েছো আসানসোল সদরে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, এডিডি এর আমি জানি না এই ক্ষেত্রে কতখানি, আশা করি ভূমিকা সেভাবে নেই, কিন্তু মূলত যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা পরিষদ, তাদের যে স্বাস্থ্য দফতর, আসানসোলের মূলত জেলা সদর হাসপাতালও রয়েছে, কোনো কি অভিযান মাঝে মধ্যে কি দেখা যায়? দেখো, তোমার রাষ্ট্রকর আগে প্রথমে জানিয়ে রাখি, পাশের জেলা পূর্ব বর্ধমানে ল্যাংচা নিয়ে একটা অভিযান চালিয়েছে। ল্যাংচার যে মধ্যে যে ফাঙ্গাস পাওয়া গেছে বা ল্যাংচা যে খারাপ থেকে বানিয়ে রাখছে, একটা কাস্টমার খেতে যে ধরা পড়েছে, তারপর অভিযোগ করেছে, অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চলছে। কিন্তু আসানসোলে এক্ষেত্রে একবার বহু দিন আগে অভিযান চালানো হয়েছিল আসানসোল পৌর নিগম স্বাস্থ্য দপ্তর থেকে। আসানসোল পৌর নিগম স্বাস্থ্য বিভাগ থেকে বেশ কিছু আসানসোলের রেস্টুরেন্ট ছিল, বেশ কিছু দোকান ছিল, তাদের অভিযান চালিয়েছিল। আমরা সেই খবর সম্প্রচারণ করেছি। কিন্তু এখন পরবর্তীকালে এই ঘটনার পরে পাশের জেলা তো যেহেতু আসানসোল সদর শহর, এখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছে, ডিএমও রয়েছেন, এবং আসানসোল পৌর নিগম, এটা তুমি বললে আসানসোল পৌর নিগম, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আসানসোল পৌর নিগমের যে হেলথ ডিপার্টমেন্ট আছেন দিগ্বন্ধু ভগত, ওনার সঙ্গে কথা বললাম। যদি ওনার সঙ্গে যে পরিষ্কার উনি বললেন যে আমরা আমাদের আলোচনার বিষয় একটা হয়ে আসছে, কিন্তু এই যে রাস্তার উপরে যে স্ন্যাক্স এর দোকানগুলো রয়েছে বা হাইজিনিক স্ন্যাক্স বিক্রি করছে, কতটা তেল ইউজ করছে, কতটা এই যে রিচ মাংস বলো, সবজি বলো, বা যা যা আইটেম আছে কিভাবে বিক্রি করছে, কতটা সঠিক রাখছে, সেটা আমরা নিশ্চয়, কারণ আমার একটা আলোচনা করবো মেয়রের সঙ্গে, তথাপি আমরা একটা আলোচনা করবো, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা খুব শীঘ্রই আমরা ময়দানে নামবো। মানে আসানসোল শহরে বিভিন্ন দোকান, যেখানে রোল চাও, কথা থেকে রোল চাও শুধু নয়, এখানে মোমো বিক্রি করছে, রোডের উপরে হাইজিনিক ফুড যেটা আমরা বলি সেটা বিক্রি হচ্ছে, কতটা পিওর, কতটা ভালো সেটা না। আচ্ছা, মিষ্টির ক্ষেত্রে যেটা কিছু বড় ছোট মিষ্টির দোকান আছে, সেটা তো অভিযান চালানো উচিত। যেহেতু এত বড় ইনসিডেন্ট ঘটনা ঘটে গেল, যেখানে হাজার হাজার ল্যাংচা এখানে পরে পচে গেছে, যেটা বলি ফাঙ্গাস লেগে গেছে, সেই ল্যাংচা পাবলিকে খাওয়া হবে, কতটা ক্ষতিকর, তাদের বিষাক্ত রূপ ধারণ করতে পারে, তারপরে মানুষের ক্ষতি হতে পারে, মৃত্যু হতে পারে, এটা সমস্যা হতে পারে। এটা তৎপর হওয়া উচিত প্রশাসনকে। এটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, ওই যে জিনিসটা দেখে দেওয়া যায়। আমরা রোডের যেখানে লাইন করে দাঁড়িয়ে পরে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি, মোমো খেয়ে নিচ্ছি, আমরা রোল খেয়ে নিচ্ছি, চাও খেয়ে নিচ্ছি, বা কোনো মিষ্টি দোকানে গেলাম, সেই মিষ্টি আছে, সেই মিষ্টিটা কবে বানানো, কতদিন আগে বানানো, কিভাবে রয়েছে, তার পরিস্থিতির ক্ষতি দেখতে গেলে সাধারণত প্রশাসনিক মহলকে ক্ষতি দেখতে হবে। যে ডিএম আছে আমাদের, আমাদের এখানে পৌর নিগম আছে, পৌর নিগম ওই ডিপার্টমেন্ট আছে, স্বচ্ছ ডিপার্টমেন্ট আছে, সেই বিষয়ে আমরা তথাপি দিগ্বন্ধু ভগত যে আমাদের আছে হেলথ ডিপার্টমেন্টের, তার সঙ্গে আমরা কথা বলছি। উনি আমাদের যে জানিয়েছে যে আমি মেয়র সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো খুব শীঘ্রই। আমরা চাচ্ছি যে আসানসোলে যদি এই ব্যাপারটা নিয়ে আমরা জেগে উঠবো, ওই জায়গায় যারা আমরা অভিযানে চালাবো, আমরা খতিয়ে দেখবো খাবারের পরিমাণ, গুণগত মান কতটা রয়েছে। একটা জিনিস জয়ন্ত, যেটা দিব্যেন্দু বাবু যেটা বলছেন যে মেয়র পারিষদ হিসেবে স্বাস্থ্য দপ্তর, যে আমি না বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, যেটা ওনারা নিয়মিত একটা উবাচ হিসেবে ওনারা বলে থাকেন, আমরা নিশ্চয়ই অভিযান চালাবো। আমি যেটা জানতে চাই জয়ন্ত, নিয়মিত যে অভিযান চালানোর কথা, যেখানে মানুষের স্বাস্থ্যের প্রশ্ন, যেখানে মানুষের সুস্থ থাকার প্রশ্ন, যেখানে সাধারণ মানুষের জীবনের ছন্দটাকে সঠিক রাখার প্রশ্ন, যেখানে নিয়মিত কি কোনো অভিযান চালানো হয়? সেটা ছোট দোকান হোক, অর্থাৎ আমি বলছি হটন রোডের বাঁ দিক জুড়ে, ডান দিক জুড়ে যে একাধিক দোকান আছে সেখানেই অভিযান চালানো হোক, আসানসোলের 3 স্টার কোনো হোটেলেই অভিযান চালানো হোক, বা যে সমস্ত নতুন নতুন রেস্টুরেন্ট গড়ে উঠছে, না আছে কারো মাথায় কোনো ক্যাপ, অর্থাৎ চুল যাতে না ওড়ে, না আছে মুখের মধ্যে কোনো মাস্ক, না আছে হাতে কোনো হ্যান্ড গ্লাভস, অর্থাৎ কোনো রকম কোনো হাইজিন তারা মেনটেন করছেন না। তারা হলুদটা যে দিচ্ছেন, কিসের হলুদ, কেমন হলুদ, আদৌ সেটা হলুদ নাকি রং,
এই যেগুলো যেগুলো নিয়মিত প্রতিদিন দেখার কথা, এই অভিযানটা কি মিউনিসিপ্যালিটি ছাড়াও জেলা পরিষদেরও কিন্তু স্বাস্থ্য দপ্তর আছে নিজস্ব, এবং স্বাস্থ্যের যিনি কর্মাধ্যক্ষও আছেন, এবং জেলা প্রশাসনের নিজস্ব একটি স্বাস্থ্য দপ্তর আছে, স্বাস্থ্য অধিকর্তা আছে শেখ ইউনুস, তাদের তরফে কি কোনো রকমই মাঝে মধ্যে রাস্তায় নেমে কোনো রকম ভাবে কোনো অভিযান চালানো হয়? তাদের কি ডিপার্টমেন্ট কি মাঝে মধ্যে কোনো রকম কি কিছু দেখে না? তো দেখো শিল্পাঞ্চলের সব দপ্তরই আছে, তুমি যেমন বলে দিলে, আমি তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু বিগত কয়েক মাস তো আমরা দেখিনি, কিন্তু বছর খানিক আগে আমরা দেখেছিলাম স্বাস্থ্য দপ্তর নয়, আসানসোল পৌর নিগম যেটা আছে সেই ডিপার্টমেন্ট অভিযান চালিয়েছিল, দোকানে চালিয়েছিল। আসানসোলে নাম করা বিরিয়ানির দোকান সেখানে মানে খারাপ চিকেন পাওয়া গেছিল, সেই নিয়ে অনেক সতর্কবার্তা দিয়েছিল, তারপর একটা চিঠি পাঠিয়েছিল, একটা পরে একটা আলোচনার মধ্যে এটা করে সমাধান করে আবার নতুন করে কাউন্টার খোলা হয়েছিল। কিন্তু হ্যাঁ, একটা কথা বলা উচিত যে যেই পরিমাণ আসানসোলে শহর রোডের উপরে গ্যাসের দোকান রয়েছে বা রোল চাউমিন কচুরি দোকান রয়েছে, প্রত্যেকটা দোকান যদি সঠিকভাবে অভিযান চালায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের পেটে টান পড়ে যাবে। কিন্তু কতটা এটাও স্বাস্থ্যের আমাদের সাধারণ মানুষের পেটের সমস্যা বা স্বাস্থ্যগত মানে আমরা রয়েছি সেটা কিন্তু আমাদের জানতে হবে, আমরা কি জিনিসটা কিনে খাচ্ছি সেটা সাধারণ মানুষেরও একটা বিষয় আছে। সাধারণ মানুষ যে দোকানটা যাবে সেই দোকানটা নিয়ম কানুনটা সরকারি মেনে চলছে কিনা, যেটা বললে মাথা দেখে বা চুল না পড়ে যায়, হাতে গ্লাভস আছে কিনা, বা নিয়ম কানুন রয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেটা দেখে রাখা উচিত। কিন্তু এই মুহূর্তে কোনো স্বাস্থ্য দপ্তর বলো আর তোমার পৌর নিগম এইভাবে তৎপর হয়ে এখন অভিযান চালায়নি, কিন্তু চালাবার কথা রয়েছে, যেটা আমরা যুবদীবর সঙ্গে কথা বলেছি, ওই মেয়রের সঙ্গে আলোচনা করবেন, তথাপি আলোচনা বসবেন এবং উচ্চ যারা আধিকারিকরা আছেন তাদের সঙ্গে আলোচনা করে যদি এই বিষয়টা চালানো যায় চালাবে এমনটা জানিয়েছেন, কিন্তু কবে সেটা হবে সেটা সম্পূর্ণভাবে সঠিক জানায়নি, তা তারিখও সঠিকভাবে তারিখ নির্ধারিত করেনি। কিন্তু হ্যাঁ, কিন্তু ইমিডিয়েটলি করা উচিত। বড় শহর দুর্গাপুরের একটা বড় শহরের মধ্যে পড়ে, জেলার এটা একদম সদর শহর বলা যায়। সদর শহরে বহু বহু ফুডের দোকান আছে, বহু নানা রকম ফুডের দোকান আছে, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ থেকে বাঙালিয়ানা থেকে শুরু করে বিভিন্ন ফুডের দোকান আছে, পাঞ্জাবিয়ানা থেকে শুরু করে সব রকম লোকের দোকান রয়েছে। কিন্তু এই দোকানগুলো যদি অভিযান না চালায়, কি পরিমাণে কি ইউজ করছে, কোন মশলা ইউজ করছে, কোন কালার ইউজ করছে, কালার আদৌ ঠিক আছে কিনা, বা যে হলুদ গুঁড়া কোন মশলা ইউজ করছে বলে, কোন তেলটা ইউজ করছে, কদিন তেলটা পুরো তেল আছে, কিসের উপর এই কচুরিটা ভাজা হচ্ছে, কিসের উপরে তোমার এই চপটা ভাজা হচ্ছে, কিসের উপর রোলটা বানানো হচ্ছে, এটা কিন্তু ক্ষতি দেখা পর্যন্ত উচিত। তারপরে মানুষেরও বক্তব্য যদি না দেখা হয় তাহলে কিন্তু হঠাৎ একটা বড় বড় দুর্ঘটনা ঘটে যাবে, যে কাউন্টার থেকে মানুষ খাবার কিনে খেলো আর 10 জন বা 20 জন বা 50 জন, তাদের যদি কিছু ঘটনা ঘটে যায় তখন কিন্তু জনপ্রিয় পৌঁছবে। এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে খুব। এই ধরনের যে কোনো বিষয়ে ঘটনা ঘটে গেলে, এখানে অরুণদা আছেন, অরুণদা নিজেও চেম্বার অফ কমার্সের সদস্য, আমি একটা ছবি দেখি যে কোথাও কোনো এই ধরনের ঘটনা ঘটলেই চেম্বার অফ কমার্স গুলো খুব হই হই করে ওঠে। কখনো তাদের আবেগ যথেষ্টই প্রস্ফুটিত হয় যে না, এটা মানুষের রুজি রুটির প্রশ্ন, কিন্তু আদতে এই ধরনের ক্ষেত্রে চেম্বার অফ কমার্স গুলোর কি কোনো ভূমিকা থাকবে না? আসানসোল চেম্বার অফ কমার্স রয়েছে, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স রয়েছে, নিয়ামতপুর চেম্বার অফ কমার্স রয়েছে, বলাকোট চেম্বার অফ কমার্স রয়েছে। এই যে চেম্বার অফ কমার্স গুলো, তারা তো বলেন যে সেই এলাকার শ্রীবৃদ্ধিতে তাদের নাকি বিরাট অবদান আছে। তারা কি এই বিষয়গুলোর দিকে কখনো কি কোনো নজর রাখেন, নাকি সবটাই কি সরকারের দেখার দায়িত্ব? তাদের কি দেখার কোনো দায়িত্ব নেই? শোনা গেল আমার কথা? কোনোভাবে যোগাযোগ ঠিক কথা বলেছো, কারণ দেখো রাষ্ট্র প্রথমত জানিয়ে যায় বড় কমার্স একটা ভূমিকা দরকার। যেসব বড় দোকানগুলো রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্টুরেন্টের কথা বলে সঠিক করা উচিত। প্রত্যেক রেস্টুরেন্টকে বলে দেওয়া উচিত যে দেখো এরকম কোনো মাল বিক্রি করবে না যাতে সাধারণ মানুষ ক্রেতা খেতে আসছে তাদের ক্ষতি হয়। এটা বলা উচিত, একটা নির্দিষ্ট আলোচনা করা উচিত। এটা মানুষ বলবে কেন, এটা প্রশাসন বলবে কেন? নিজেরা তো করা উচিত, নিজেরা তো একটা দায়বদ্ধতা থাকে, দোকানদারি করছে, এমন লাভ নিশ্চয়ই করবো, দোকানদারি করতে নেমেছি যখন লাভ নিশ্চয়ই করবে, কিন্তু এমন কিছু করে এমন বাজে মাল বিক্রি করে বেশি লাভ করে আয় তো সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা করা উচিত না। সেটা কিন্তু চেম্বার অফ কমার্সকে বারে বার একান্তভাবে দেখা উচিত। এটা
করা উচিত, মাধ্যম করা উচিত, যেসব বড় কাউন্টার করা হয়েছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করে জানিয়ে দেওয়া উচিত, দেখো ভাই দোকানে মাল বিক্রি হচ্ছে, প্রত্যেকটা যেন জিনিস সঠিক থাকে, পরিমাণ মতো জিনিস বলা, পরিমাণ মতো জিনিস দিয়ে শেষ করা, কোনো বাসি পুরোনো মাল ওই স্টোরেজ করে রেখে বিক্রি করা উচিত নয়। যার যেটা খেয়ে সাধারণ মানুষ যারা খেতে ভালোবাসে দোকানের কাউন্টারে যে তাদের ক্ষতি না হয় এটা দেখা উচিত। কারণ সবাই কিন্তু পয়সা দিয়ে খাবে, বিনা পয়সা কেউ খেতে যাচ্ছে না। যদি পয়সা দিয়ে সঠিক খাবারটা না পায় তাহলে প্রশ্নটা উঠবেই। আর তখন কোনো মানুষ যদি ক্ষতির মুখে যায় বা শরীরে কোনো অসুস্থতা বোধ করে বা তারা বড় কোনো ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু প্রশ্ন উঠবে। তারপরে কি প্রশাসন নড়েচড়া বসে, তো তার আগে প্রশাসনের নড়েচড়া বসা উচিত। এটা সাধারণ মানুষের কথা, যারা তুমি আমাদের কাছে একেবারে বিস্তারিত বর্ণনা করেছো, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একেবারে সরাসরি অরুণদা তোমার কাছে যে জায়গা থেকে আসবো, জয়ন্ত যে কথাটা উল্লেখ করেছে খুব ইম্পর্টেন্ট, দুটো তিনটে বিষয় অন্তত খাদ্যের ক্ষেত্রে। একটা হচ্ছে গুণগত মানের প্রশ্নে, একটা হলো যে রং, দ্বিতীয়ত হচ্ছে কতদিন করে ভেজে রাখা হচ্ছে, এবং তৃতীয়ত হলো যা সামগ্রিকভাবে সকলেই বলছেন সেটি হচ্ছে তেলের ব্যবহার। একদম, তো একদম ঠিকই বলেছেন। আমি জানতে চাইছি, আমার হাতে সময় আর একদমই খুব কম, আমি দু একটা জিনিস জানতে চাইছি অরুণদা। সেটা হচ্ছে যে আমি বর্ধমান থেকে আসি, তারা বলছেন ব্যবসায়ীদের দাবি যে দীর্ঘদিন যেহেতু অনেকগুলো মাল বিক্রি করতে হবে, বুঝতে পারছি, বিক্রি করতে হবে ভেজে রাখা। আদৌ কি এটা ভেজে রাখা যেতে পারে? যদি ভেজে রাখা যেতে পারে তাহলে কতদিন ল্যাংচা বা যে কোনো সামগ্রীর ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ভেজে রাখা যাওয়া যেতে পারে, কতদিন? সেটা দেখুন, সেইটা ফুডটার যে ফুডটা আপনি তৈরি করছেন তার নেচারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা যদি জলে সেদ্ধ করে কোনো সবজি বানাই তাহলে তার লংজিভিটিটা কম হয়। যদি তেলে কষে যদি আমরা কোনো কিছু বানাই বাড়িতে, আমরা যেটা দেখি, তো তার লংজিভিটিটা বেশি হবে। এখন ল্যাংচাটা যদি মনে করুন একটু বেশি কড়া করে ভাজা হয় তাহলে তার লংজিভিটিটা একটু বেশি হবে। সেখানটা যদি একটু কাঁচা ভাব যদি থেকে যায় তাহলে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। মানে রোলের রুটিটাও কি ভেজে রাখা যেতে পারে? কোন রোলের? এগ রোলের রুটিটাও কি ভেজে রাখা যেতে পারে? এগ রোল, হ্যাঁ, ভেজে যদি রাখা হয় তাহলে তো সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তো মানুষ সেটা পছন্দ করবে না। এটাতে ছত্রাক জন্মালো কেন? তো না, এটা অবশ্যই যে টাইমটা ওটা রাখা উচিত ছিল, হয়তো একদিন বা 1.5 দিন, তার চেয়ে অনেক বেশি দিন সময় রেখেছে, তার জন্যই এইটা নষ্ট হয়েছে। এবারে সেইটা অবশ্যই কোনো মিষ্টি ওইভাবে 15 দিন ধরে রাখা যায় না বা যেতে পারে না, যে প্রপার কন্ডিশন ছাড়া। যদি সে মালটা তৈরি করলো তারপরে সেটা কোল্ড স্টোরেজে দিল, যেটা মানে ফুড সায়েন্টিস্টদের দিয়ে যদি করানো হয় সেটার ব্যাপারটা অন্য। আমরা যেটা গ্রামে ঘরে যেটা করি, আমরা প্রথমেই বলেছি যে আমাদের ব্যবসাটা কিন্তু মূলত কুটির শিল্প। তো এখানে কিন্তু ওই 1 দিন 2 দিন 1.5 দিন 2 দিন এটাই কিন্তু লাইফ থাকে। এবারে আমরা যে প্রিজারভেটিভ গুলো ব্যবহার করছি, মানে আমি মেইনলি মিন করছি কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভ, এবং সেখানে রয়েছে আপনার তেল, ঘি, মধু, চিনি, এই ধরনের যে উপাদান সেইগুলো কিন্তু আমাদের প্রিজারভেশনের কাজ করে। কেননা রেস্টুরেন্টের একটা ফুডের মেয়াদ হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা, আমাদের মিষ্টির মেয়াদ হয়তো 1 দিন 2 দিন। তো তার কারণই হচ্ছে ওই ধরনের ওই যে চিনি বা এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো যত বেশি পরিমাণে থাকবে সেই মিষ্টিটা নষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকবে, আর যদি কম থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হবে। তো সেইটা যিনি তৈরি করছেন তিনি ঠিক গাইড করতে পারবেন যে এটা ঠিক কদিন থাকবে। বাজারে বেরোলেই যে কোনো খাদ্যের ক্ষেত্রে, সেটা তোমার মিষ্টির দোকান হোক, কচুরির দোকান হোক, বিরিয়ানি হোক, মোমো হোক, যে কোনো খাবার, ভাজা ভুজি যা কিছু দোকান হোক, এখন একটা বিষয় সাধারণ মানুষের মুখে মুখে খুব আচ্ছা শোনা যায়, আমরাও বলি, দোকানে তেলটার না কোনো ঠিক ঠিকানা নেই। তেলটা না কবে দিয়েছে কোনো ঠিক না। আমি একটু জানতে চাইছি যে তেলটা ব্যবহার করার নিয়ম কি আর ব্যবহার হয় কিভাবে? আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখে থাকি এবং এটা অভিযোগও আসে যে একটা 1/2 লিটার তেল দেওয়া হলো, সেটা পুরোটা শেষ না হতে হতেই আবার তেল ঢালা হলো, আবার তেল ঢালা হলো, অর্থাৎ একেবারে প্রথম যে তেলটা সেই তেলটা কিন্তু আর সরছে না। কেউ কেউ বলেন খুব মানে মজার সুরে, ওটা নাকি তেল নয়, ওটা পেট্রোল হয়ে গেছে, ডিজেল হয়ে গেছে, এমনটা মজা করে বলেন। আমি একটু জানতে চাইছি যে একটা তেল কতদিন ব্যবহার করা যেতে পারে, কতটা অংশ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, এবং তারপরে তেলটাকে সরিয়ে ফেলা উচিত। তোমাদের কি সিস্টেম কি হিসেবে ব্যবহার হয়? এটা না, তেলটা দেওয়া হয়, এবারে তেলটা যখন একটু কালচে হয়ে যায়, 2-1 বার ভাজলেই, মানে সারাদিনে তো মনে করুন
একটা সিঙ্গারা তৈরি হলো, তারপরে আবার একবার সিঙ্গারা তৈরি হলো, তারপর তেলটাকে বাতিল করতে হয়। তেলটাকে বাতিল করতে হয়, আচ্ছা, তারপর সেই তেলটা কি হয়? তারপর সেই তেলটা কিছু লোক আছে কিনে নিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে কারা কিনে নিয়ে যায় সেটা? এইটা তো বলা মুশকিল, হয়তো এটা গোখাদ্য বা এরকম কিছু তৈরি হয়, আমি যতটা জানি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা জানতে চাইছি যে একটা তেল মানে একদিন ব্যবহার করা যেতে পারে পুরো তেলটা, এবং সেটার পরিমাণটা কত হতে পারে, নাকি সেটা কতখানি খাদ্য তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, অবশ্যই কতখানি খাদ্য তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, এবং মানে সেটা কি 1-2 দিন পরেই আবার চেঞ্জ করে দিতে হয়? আমি দ্বিতীয়ত যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে বর্ধমান থেকে উঠে এলো, যেটা হচ্ছে সীতাভোগ মিহিদানার ক্ষেত্রে, এবং আসানসোলেও যে কথাটা উঠে এলো, এবং আমরা নিয়মিত দাদা যে কথাটা, এবং তুমি জানো যে ফুড সেফটি বিভাগ যখন অভিযান চালায় তারা মূলত আরেকটি বিষয়ের দিকে নজর দেয়, সেটি হচ্ছে খাদ্যে মেশানো যে রং। আমি একটু জানতে চাইছি তোমার কাছে, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে কয়েকটা মিনিট, এই রংটার কি প্রক্রিয়া এবং রংটা আদতে কি? তোমাদের কি রং ব্যবহার হয় আর বাইরে যারা হকার তারা রং ব্যবহার করছে, এর মধ্যে ফারাকটা কি আছে? রংটা আসলে কিসের রং? না, আমি রংটা বলি, রংটা হচ্ছে অ্যাকচুয়ালি খাদ্য রং, যেটা আর কি, যেটা ফ্যাসায়ের অনুমোদিত রং, সেইটা দু রকম আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে সিনথেটিক। সিনথেটিকের মধ্যেও কয়েকটা মাত্র রং, খুব লিমিটেড কিছু রং আছে যেগুলো ফ্যাসাই পারমিশন দিয়েছে, তার মানে অনুমতি দিয়েছে, এবং সেখানে বিভিন্ন কোম্পানির যে কম্পোজিশন থাকে, অ্যাকচুয়ালি কেমিক্যাল যে ফর্মেশন, সেগুলো তো আমাদের মতো ব্যবসায়ীদের অতটা জানার কথা নয়, বা আমরা পড়াশোনা করলে আবার পরবর্তী ক্ষেত্রে ভুলে যাই, তো তারা বোঝেন। কিন্তু সেই প্যাকেটের গায়ে যে ফ্যাসাইয়ের নাম্বার আছে কিনা, এবং সেইটা আপনার মানে ফুড কালার, ইউজ ফর ফুড কালার, এই কথাটা লেখা আছে কিনা, সেইটা দেখে নিলে সমস্যার সমাধান হয়ে যায়, এবং তার প্রপার বিল আছে কিনা। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বিল ছাড়া অনেকে অনেক রকম কালার বিক্রি করে দিচ্ছে। আর ফুডে যেসব খাবার তৈরি হয় তাতে যেসব কালার মেশানো হয়, তাতে জেনারেলি গায়ে ছাপ মার্কা ফুড কালার, তাতে লেখাই থাকে যে খাদ্য ব্যবহারের জন্য নয়, তবুও সেই কালারটা নিয়ে এসে খাদ্য ব্যবহার করা হচ্ছে। তো ওটা তো একটা যে প্র্যাকটিস হয়ে গেল, ওটা কথা আমি বলছি না, কিন্তু আমাদের দুটো কালারেরই অপশান আছে। একটা ন্যাচারাল কালারের মধ্যে যেমন ধরুন স্যাফ্রন, তারপরে যেমন টার্মেরিক, এই ধরনের কিছু কিছু আছে, ক্যারোটিন, বিটা ক্যারোটিন বা ক্যারোটিন, এগুলো তো ন্যাচারাল কালার, এগুলো খুবই ভালো, এগুলো তো আমরা এমনি খাদ্য হিসেবেই ব্যবহার করি, তো তাতে কোনো অসুবিধা নেই। আমি দাদা একেবারে অনুষ্ঠান শেষ করব সেই জায়গা থেকে, যে আজকে দিনের পর দিন উচ্ছেদ হচ্ছে, যেটা অভিযোগ যে সরকারি জমিতে অবৈধভাবে তারা ব্যবসা করছেন, অথচ তোমাদের মতো এক অংশের ব্যবসায়ী তারা আবার সঠিকভাবে সমস্ত কিছু নিয়ম নীতি মেনে ব্যবসা করছো। এইটা নিয়ে তোমরা যারা সঠিকভাবে ব্যবসা করছো, তোমরা এই নিয়ে কেন উচ্চবাচ্য করছো না? হ্যাঁ, আজকে যখন অভিযান হচ্ছে, যখন সংবাদ মাধ্যম তোমাদের কাছে যাচ্ছে, প্রশাসন তোমাদের কাছে যাচ্ছে, তখন তোমরা মুখ খুলছো। তোমরা মানে আমি শুধুমাত্র তোমাকে বলছি না, বা আমি শুধু মিষ্টান্ন ব্যবসায়ী বলছি, আমি ওভারঅল ব্যবসায়ী বলছি। প্রত্যেকটি মহকুমা স্তরে চেম্বার অফ কমার্স রয়েছে, তুমি নিজেও চেম্বার অফ কমার্সের সদস্য। আদতে তোমরা সারা বছর ভর এটা নিয়ে উচ্চবাচ্য করছো না কেন? আমি এটা একটু জানতে চাইছি। দেখুন, চেম্বার অফ সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে চেম্বার অফ কমার্সে, সেখানে ট্রেডিং রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে। স্থানীয়ভাবে কেন বলছো না, যে পুরসভাকে কেন বলছো না, ফুড সেফটিকে কেন বলছো না, বা তারা যে আসছে না, এই নিয়ে তোমাদেরই বা আন্দোলন কোথায়? নাকি একত্রিত হতে কোথাও সমস্যা? না, একত্রিত হতে সমস্যা নয় আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে বহু আমাদের মিষ্টান্ন ব্যবসায়ী কিন্তু আমাদের সংগঠনের সদস্য নয়। তো এইসব মিষ্টান্ন ব্যবসায়ীরা যদি আমাদের সংগঠনের সদস্য হয়, তাহলে উভয় পক্ষ উপকৃত হবে। এক, সংগঠনও উপকৃত হবে, দ্বিতীয় হচ্ছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে ব্যবসাটা কিভাবে চালিয়ে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান পাবেন। যে এর আগে যেটা একটু আগেই আলোচনা হলো, যে যেটা ফুড সেফটি ডিপার্টমেন্ট কতটা করেন। হ্যাঁ, তো সেই ব্যাপারটাতে আমি বলবো যে ফুড সেফটি ডিপার্টমেন্ট কিন্তু নিয়মিত স্যাম্পলিং করেন, এবং সেটা বিভিন্ন ফুডের ক্ষেত্রে
এবং লাইসেন্স আছে জলের তাদের ক্ষেত্রে, করে। কিন্তু যাদের লাইসেন্স আছে কেবলমাত্র তাদের থেকেই করে। ওই এক অদ্ভুত বিষয় আজকে অরুণদা আমরা জানতে পারলাম যে যাদের ফ্যাসাইল লাইসেন্স আছে, যাদের সরকারিভাবে অনুমতি আছে, তাদের দোকানে গিয়ে ফুড সেফটি ডিপার্টমেন্ট তারা তদন্ত করে দেখেন যে জিনিসটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা। অথচ সেই দোকানটির কাছেই যে একটা কচুরির দোকান, একটা মোমোর দোকান, একটা চাটের দোকান, একটা পেঁয়াজির দোকান, চপের দোকান, সেখানটাই আদতে সেটা কিভাবে তৈরি করা হচ্ছে সেই দিকে ফুড সেফটি দফতর, স্বাস্থ্য দফতর, জনস্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন, পরিষদ, পঞ্চায়েত, পুরসভা, তাদের কিন্তু কোনো হুঁশ থাকে না। আমরা এবার আশা করব যে যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, উচ্ছেদ হচ্ছে, সঠিকভাবে একটা রূপরেখা তৈরি করার পরিকল্পনা চলছে সরকারিভাবে, এবার অন্তত একটু নজর দিন। রাস্তায় পথে ঘাটে যে কোনো ডাক্তারের চেম্বারে, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, বেসরকারি হাসপাতালে লম্বা লাইন, যেমনভাবে কুইন্টাল ল্যাংচা ফেলে দেওয়া হলো, তেমনি হাজার হাজার লক্ষ মানুষের ভিড়, সকলের শরীরের অসুস্থতা, একটু নজর দিন। এবং এই ভয়ানক বিষ কত দূর পর্যন্ত আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এ নিয়ে আমরা আরও একদিন আপনাদের সঙ্গে সরাসরি লাইভে থাকবো। আজ আপনাদের আমরা বলে গেলাম, এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ নাগ। অরুণদা, তোমাকে অনেক শুভেচ্ছা আজকে সরাসরি স্টুডিওতে থাকার জন্য। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।